তিস্তার পানিতে লালমনিরহাটে নতুন নতুন এলাকা প্লাবিত, বাড়ছে ভোগান্তি। কুড়িগ্রামেও বিপদসীমার ওপরে কয়েকটি নদীর প্রবাহ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। উভয় প্রান্তে আটকে পড়েছে যানবাহন। বাগেরহাটে এক যুগ ধরে সীমিত জনবল দিয়েই চলছে ইপিআই কার্যক্রম। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা, দ্রুত নিয়োগের আশ্বাস সিভিল সার্জনের। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লালমনিরহাটে তিস্তার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বাড়ছে পানিবন্দী এলাকার মানুষের দুর্ভোগ। উজানের ঢল আর বৃষ্টিতে দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার প্রবাহ। এতে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের ২০ গ্রামের নিচু এলাকা নিমজ্জিত হয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় ৭,০০০ পরিবার। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও উঁচু স্থানে। বানের জলে তলিয়েছে রোপা, আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। এদিকে কুড়িগ্রামেও তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদ নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। লালমনিরহাটের আরো খবরাখবর জানাবেন আমার সহকর্মী আনিসুর রহমান। আনিস, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো সকাল থেকে আমাদের খবরাখবর জানাচ্ছেন। বন্যা পরিস্থিতির একটু জানতে চাই, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হলো এবং পানিবন্দী এলাকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? সোয়া, আসলে আপনি যেটি বললেন যে নতুন করে যে প্লাবিত, আসলে নতুন করে প্লাবিত হয়েছে হাতিবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমেরিসহ আর বিভিন্ন জায়গা, যেসব তিস্তা ব্যারেজের ভাটিতে যেসব জায়গাও, ওই সব জায়গায় প্রথমে প্লাবিত হয় পানি। তারপরে এই দিক যে ভাটিতে আছে কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদরের যে উপজেলাগুলো আছে, এগুলো ৫ থেকে ৬ ঘন্টা পরে এই পানিটি প্রবেশ করার পর তখনও আবার নতুন করে প্লাবিত হবে। এখনও এই কালীগঞ্জ, আদিতমারি এবং লালমনিরহাট সদরে পানি ঢোকেনি, তবে পানি আসতে শুরু করছে। লোকজন যেটি বলতেছে পানি আবারও বাড়ছে, এই বাড়লে কিন্তু আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে। আর এখন আমি যে জায়গায় রয়েছি, এটি আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের ১২ ঘুরিয়া এলাকা। এই এলাকায় কিন্তু এই যে আমি দেখছি যে হাঁটু, এটি একটি গ্রামীণ সড়ক, কাঁচা সড়ক, এখানে হাঁটু পরিমাণ পানি। এখানে একটি আয়োজনও চলছে, এই পানির মধ্যেই তারা একটি আয়োজন চলছে, তারা এই আয়োজন সম্পূর্ণ করবেন। তবে প্রত্যেকটা বাড়ি ঘরে এখনও কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর আমি এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বানবাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এছাড়াও এখনকার ১২টার পানির পরিমাপে আপনাকে যদি একটু জানাতে পারি, এখন কিন্তু ১২টার পরিমাপে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা ব্যারেজে পানি প্রবাহিত হচ্ছে। সোয়া, আনিস, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সিলেটের সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। অব্যাহত রয়েছে পাথর উদ্ধার অভিযান। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, অভিযানে কি পরিমাণ পাথর উদ্ধার করা গেল এবং লুটের ঘটনায় যারা জড়িত বাকিদের কি চিহ্নিত করা গেছে কিনা একটু জানাবেন আমাদের। ছোঁয়া, আসলে অভিযান তো বিভিন্ন জায়গায় হচ্ছে। মূলত এই রাস্তাটিতে যারা যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়েছে, আমরা গতকাল রাতেই দেখিয়েছিলাম। এই চেকপোস্টের মূল উদ্দেশ্য হচ্ছিল যে যারা ওই যে সকল সাদা পাথর সেখানে লুট হয়েছে
সেই সকল সাদা পাথর যাতে ওই এলাকা থেকে বেরিয়ে যেতে না পারে। আপনি জানেন যে এর আগে জেলা প্রশাসনের একটি সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে যে সকল পাথর লুট হয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে, যে সকল জায়গায় আছে সেখান থেকে উদ্ধার করে আবারও সাদা পাথরে প্রতিস্থাপনের একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের 3 ঘন্টার মাথায় কিন্তু এই চেকপোস্টটি বসেছিল গতকাল রাত 10টায়, এবং সেই রাত 10টা থেকেই চেকপোস্টে তল্লাশি চলছে। এখানে শত শত ট্রাক তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে এখন পর্যন্ত যেটা আমাদের কাছে তথ্য রয়েছে 78টি ট্রাকে সাদা পাথর আছে বলে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। সে সকল ট্রাকে এখান থেকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি জায়গায় নিয়ে সেগুলো ডাম্পিং করে আবারও পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে আদৌ সেগুলো সাদা পাথর কিনা। এই 78টি ট্রাকে প্রায় 40,000 ঘনফুট পাথর রয়েছে বলে আমাদেরকে শ্রমিকরা জানিয়েছে। ছোয়া, রিপন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 12টায় সেতুর পশ্চিম প্রান্তে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। অবরোধের কারণে সেতুর 2 পারে আটকে পড়েছে যানবাহন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ 9 বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি, ফলে মানসম্মত পাঠদান সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সেখানকার আরো খবর জানবো সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। রুবেল, শিক্ষার্থীদের এই কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই, এবং অনেকদিন ধরেই তো তারা আন্দোলন করছেন, আসলে কবে নাগাদ মিলতে পারে কোনো স্থায়ী সমাধান, একটু জানাবেন আমাদের। আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই শিক্ষার্থীরা তারা এই আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে কোনো কিছু কিন্তু তারা প্রাপ্তিতে পাচ্ছে না, যে কারণে আসলে তাদের প্রাপ্তির যে ঝাড়ুটা সেটা কিন্তু শূন্যই রয়ে যাচ্ছে। সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে যমুনা সেতুর ঠিক পশ্চিম পারে দেখতে পারবেন পুরোটাই কিন্তু আসছে ব্লকেট দিয়ে রেখেছে, এবং তারা কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত তাদের সেই কার্যক্রম অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না মানবে, অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি যে দ্রুত অনুমোদন এবং এটনিকে দ্রুত বাস্তবায়নের যদি না হয়, এবং এটনিকে পাশ করার পর এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তাদের সাথে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন সেখানকার স্থানীয়, যেখানে মূলত মূল ক্যাম্পাসটি হওয়ার কথা রয়েছে, বহালবাড়ি, তারপর বুড়িপোতা, জিয়া সহ বেশ কিছু এলাকার লোকজন কিন্তু তাদের সাথে যোগ দিয়েছে। একই সাথে কিন্তু এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু অনেক সংগঠনগুলো রয়েছে। আমরা কিন্তু দেখছি বাসদ সমাজতান্ত্রিক দল, তারাও কিন্তু যোগ দিয়েছেন, এবং সব মিলে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের একটাই কথা হচ্ছে যে যেভাবেই হোক তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন বেশ কিছু সংগঠন। এবং এখন দেখতে পারবেন বিশাল যানজট কিন্তু তৈরি হয়েছে। আমি যানজটের অংশ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে পিছনে অর্থাৎ শিক্ষার্থীদের ঠিক সেতুর পশ্চিম পারেই যে অর্থাৎ কেপি এরিয়া যে রয়েছে সেই এরিয়ার মধ্যে পুরোটাই কিন্তু যানজট, এবং একই সাথে কিন্তু পশ্চিম যে রয়েছে পশ্চিম এলাকাতে কিন্তু প্রায় দীর্ঘ 7 থেকে 8 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই আন্দোলন সেটি কিন্তু তারা অনড় রেখেছে। যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার কোনো বাস্তবায়নের আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবে না। তাদের এই দীর্ঘ সময় আসলে থাকার কারণে কিন্তু অনেকটাই মানুষের দুর্ভোগ, যে দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে। বিশেষ করে প্রচণ্ড তাপাদাহ, সেই তাপাদাহের মধ্যে আসলে যানজট সৃষ্টি হওয়ার কারণে মানুষের দুর্ভোগের চিত্র কিন্তু অনেকে বেড়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে এই মহাসড়কে বসে পড়েছে, তাদের আন্দোলন কিন্তু আরও ধীরে ধীরে আরও বেগবান হচ্ছে। সব কিছু মিলে আসলে অনেকটা উত্তাল পরিস্থিতি রয়েছে আমাদের এই সেতুর পশ্চিম পাড়টায়। সোয়া, জি রুবেল, আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার সার্বিক খবর জানছিলাম আমরা। পোষ্য কোটা পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে শুরু হয় এই কর্মসূচি। এ সময় তারা বলেন, 1977 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের জন্য চালু হয় পোষ্য কোটা, কিন্তু চলতি বছর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবারও সেই পোষ্য কোটা পুনর্বহাল সহ ক্যাম্পাসে আবাসন সুবিধা ও নিয়মিত পদোন্নতির দাবি জানান আন্দোলনকারীরা। ঝিনাইদহে 2 মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। স্থানীয়রা জানায়, গত রাতে মোটরসাইকেলে দড়ি গোবিন্দপুর থেকে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল শিহাব ও আরাফাত।
বড়াতলা গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদের। এতে আহত হয় 5 জন। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ফরিদপুরে নেয়ার পথে শিহাব ও ঢাকায় আনার পথে আরাফাত মারা যায়। পুলিশ জানায় অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা। নেত্রকোনা মহাশ্মশানে দেশবরেণ্য শিক্ষক যতীন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার রাত 8:15টার দিকে অধ্যাপক যতীন সরকারের মরদেহ নেত্রকোনায় পৌঁছায়। পরে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য জেলা শহীদ মিনারে নেওয়া হয়। রাত 9টায় জেলা উদীচীর কার্যালয়ে সম্মান প্রদর্শনের পরে 10টায় সাতপাই নিজ বাসা বানপ্রস্থে নেওয়া হয় যতীন সরকারের মরদেহ। 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার চন্দ্রপাড়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক যতীন সরকার। তিনি দীর্ঘকাল ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একজন বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তিনি। উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছেন যতীন সরকার। 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 2010 সালে স্বাধীনতা পুরস্কার সহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে সীমিত সংখ্যক লোকবল দিয়েই বাগেরহাটে চলছে ইপিআই কার্যক্রম। তবে সম্প্রতি টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরুর খবরে দুশ্চিন্তায় পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম স্বাস্থ্য সহকারী নিয়ে মাসব্যাপী এমন কার্যক্রম কতটুকু বাস্তবায়ন করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো টিকা দেবে সরকার। 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। বর্তমানে চলছে নিবন্ধন কার্যক্রম। এমন ঘোষণার পর থেকেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাগেরহাটের স্বাস্থ্য কর্মকর্তাদের। কারণ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয় সাধারণত স্বাস্থ্য সহকারীদের মাধ্যমেই। তবে জেলায় স্বাস্থ্য সহকারীর 331টি পদের মধ্যে শূন্য রয়েছে 243টি। 4টে ইউনিয়নে আমি প্রতিদিন সপ্তাহে 4 দিন এই টিকাদানের বিভিন্ন সাইডে আমি ভ্যাকসিন ক্যারিয়ার পৌঁছে দিই। ঝড় বৃষ্টি যা হোক না হোক সপ্তাহে 4 দিন 2টো ইউনিয়নে 6টা ক্যারিয়ার পৌঁছায় দেওয়া লাগে। জনবল সংকটের মধ্যে মাসব্যাপী এমন কার্যক্রম চলমান রাখা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। জানালেন ইপিআই কর্মসূচি চলমান রাখতে প্রায় কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়। সদর স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাটে রুট লেভেলে 8 জন কর্মী এই টিকাদানের কাজ করে থাকি। এর মধ্যে মোস্ট সিনিয়র মানুষ রয়েছেন যারা 3 জন অলরেডি চলে যাবেন। আমাদের এখন এই যে আজকে 15টা সেন্টারে ক্যাম্প হচ্ছে, এই তাদের বাচ্চারা শিডিউল মতো টিকা পাবে। এজন্য অনেক সময় আমাদের যে আসেও এখানে বাচ্চাদের টিকা দিতে হয়। 1 যুগেরও বেশি সময় ধরে জনবল সংকট নিয়ে চলছে বাগেরহাটে টিকাদান কর্মসূচি। সীমিত লোকবল দিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ, যদিও দ্রুতই নিয়োগের আশ্বাস দিলেন সিভিল সার্জন। প্রায় 1 যুগের বেশি সময় ধরে বাগেরহাট সদর উপজেলা সহ বাগেরহাট জেলায় স্বাস্থ্য সহকারীর কোনো নিয়োগ হয় নাই। আমাদের ছোট্ট সোনামণি যে টিকা কার্যক্রম, এই সীমিত জনবল নিয়ে আমরা যদিও কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট্ট সোনামণিদের টিকা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে আমাদের বেগ পেতে হচ্ছে। ফিল্ড স্টাফদের অনেকে রিটায়ার্ড করেছে এবং আমাদের স্বাস্থ্যসেবায় টিকা দান কার্যক্রমে ব্যাহত হচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে জেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী 4 লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর এ ছিল সংবাদ সারাদেশে এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।